আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট কবি ও আবৃত্তিকার ইন্দ্রাণী দাস। ইন্দ্রাণী দাসের ইতিমধ্যে দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। একদিকে আবৃত্তি চর্চা, অন্যদিকে সাহিত্য চর্চা। আজকে আমরা জানব তার জীবন সম্পর্কে, তার সাহিত্য চর্চা সম্পর্কে, তার আবৃত্তি চর্চা সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা একটু ইন্দ্রাণীকে জানার চেষ্টা করব। ইন্দ্রাণী, তোমাকে স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমাকে আজকে এখানে স্বাগত জানানোর জন্য স্টিং নিউজকে অসংখ্য ধন্যবাদ। ইন্দ্রাণী, তোমাকে আমার প্রথম প্রশ্ন, তোমাকে আমি যতদূর জানি ও চিনি তুমি একজন বিজ্ঞানের শিক্ষিকা, কিন্তু সাহিত্য চর্চার প্রতি তোমার এই আগ্রহ কিভাবে জন্মালো? প্রথমেই আমি বলি যে বিজ্ঞানের শিক্ষিকা হওয়ার আগে সাহিত্যই ছিল আমার জীবনের প্রথম উপজীব্য বিষয়। কিভাবে হলো, আমি যখন কথা বলতে শিখেছি ভালো করে তখন থেকে আমি আবৃত্তি করি। এবং আবৃত্তি করি তবে থেকেই সাহিত্যের প্রতি আমার ভালোবাসা জন্মায় আবৃত্তির মাধ্যমে। আর তারপরে যখন একটু বড় হই, পড়াশোনার সঙ্গে যুক্ত হই, তখন বিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মায়। পড়াশোনা যখন শুরু হয়, বিশেষ করে পদার্থবিজ্ঞান বিষয়টি যবে থেকে আসে ক্লাস 7, তখন থেকে পদার্থবিজ্ঞানের প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়। আচ্ছা, তোমার এই শিক্ষিকা হওয়ার পিছনে যে লড়াইটা ছিল, সেই লড়াইয়ের গল্পটা একটু শুনতে চাই। আসলে বিষয়টা হচ্ছে যে আমি যখন খুব ছোট, একদম ওই 2-2.5 বছর বয়স, তখন আমার বাবা চলে যান পৃথিবী ছেড়ে। তা বাবাই একমাত্র আর্নিং মেম্বার ছিলেন। সেহেতু বাবা চলে যাওয়ার পর আমাদের ফ্যামিলিতে বিশাল দুর্যোগ নেমে আসে, কিন্তু সেটা আমি কিছুই বুঝতে পারিনি, যেহেতু আমি তখন খুবই ছোট ছিলাম। আমার মা, দিদি, দাদারা ওরা কিছুটা হলেও বুঝতে পেরেছে, এবং আমি একটু বড় হতে হতে আস্তে আস্তে দুর্যোগ কাটতে থাকে। তা লড়াইটা আমার একার কখনোই ছিল না। যতদূর জানি যে তোমার পরিবারের আর্থিক সচ্ছলতা সেরকম ছিল না, সেটাই আমি আসছি সেই প্রসঙ্গে, যে বাবা তো চলে গেলেন, তারপর মা আমাদের 4 ভাই বোনকে একা হাতে মানুষ করতে থাকলেন। যদিও আমি একটু বড় হতে হতে মা একটা চাকরি পেয়েছেন, কিন্তু 4 ভাই বোনকে মেনটেন করার মতো সেই আর্থিক সচ্ছলতা তো কখনোই ছিল না। ফলে আমাকে অনেক কষ্ট করেই পড়াশোনা করতে হয়েছে, এবং আমার পড়াশোনার পিছনে আমার যেসব স্কুল, তারা আমার অনেক ভূমিকা পালন করেছে। আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুল, ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়, এরা প্রত্যেকেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো প্রথম তুমি শিক্ষিকা হিসেবে কোথায় যোগ দিয়েছিলে? আমার জীবনের প্রথম শিক্ষকতা হচ্ছে কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুলে, কিন্তু সেটি ছিল প্রফেশনাল। কারণ ওখানে কতদিন চাকরি করেছিলে? আমি ওখানে 1 বছর চাকরি করেছি। তারপর আমি এসএসসি দিয়ে চাকরি পাই, এবং এসএসসি দিয়ে আমার প্রথম স্কুল হচ্ছে নবদ্বীপ বকুলতলা বালিকা বিদ্যালয়। আচ্ছা, সেই নবদ্বীপ বকুলতলা থেকে তারপরে কোথায়? নবদ্বীপ বকুলতলা বালিকা বিদ্যালয়, সেখানেই আমি দীর্ঘ 17 বছর চাকরি করি। তারপর ভেরি রিসেন্ট আমাদের যখন উৎসশ্রী প্রকল্প চালু হলো, সেই উৎসশ্রী প্রকল্পতে আমি ট্রান্সফার পেয়ে আমি আসি কল্যাণী গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির ফর গার্লসে। মানে ওখানেই বর্তমানে চাকরি? বর্তমানে ওখানেই আছি। আচ্ছা, তাহলে তোমার বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা ধুবুলিয়াতে। ধুবুলিয়াতেই আমি বড় হয়েছি, প্রাইমারি স্কুল ধুবুলিয়াতে। মাধ্যমিক পাশ করেছি ধুবুলিয়া সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস থেকে। আচ্ছা, এ তো গেল তোমার পেশাগত জীবন নিয়ে আলোচনা। আমি যদি তোমার কবিতার প্রতি ভালোবাসা নিয়ে একটু আলোচনা করি, আবৃত্তির প্রতি ভালোবাসা নিয়ে যদি একটু আলোচনা করি, তো প্রথমেই আসি তোমার কবিতা নিয়ে আলোচনা। ইতিমধ্যে তোমার দুটি বই প্রকাশিত হয়েছে, কবিতার বই। সেই কবিতার বই দুটি নিয়ে একটু যদি আমাদের দর্শকদের কিছু বলো। হ্যাঁ, আমি কবিতা তো ছোটবেলা থেকেই লিখি, এবং বিদ্যালয় পত্রিকায় আমার কবিতা, গল্প সবসময়ের জন্যই ছাপা হতো। বিভিন্ন পত্রিকাতেও ছাপা হয়েছে, এবং উল্লেখযোগ্য যে স্টিং নিউজ যখন প্রথম পত্রিকা প্রকাশ করে, তাতেও আমার একটি কবিতা ছাপা হয়েছিল। এবং আমি খুব একটা যে সব জায়গায় কবিতা পাঠাই তা নয়,
তবে যতগুলো জায়গায় পাঠিয়েছি সবাই মোটামুটি আমার কবিতাকে তাদের পত্রিকায় স্থান দিয়েছে। আচ্ছা। এবং আমার যখন আমি আর কি কবিতা লেখা শুরু করি, তারপর দীর্ঘ বেশ আচ্ছা, অনেক স্টিগ নিউজ সাপ্তাহিক পত্রিকায় যখন তোমার কবিতা ছাপা হয়েছিল, তখন কি আমরা যখন প্রথম প্রকাশ শুরু করেছিলাম সেই সময়ের দিকে আমাদের স্টিগ নিউজ প্রকাশিত হয়েছিল 2008 সালে পত্রিকা। 2008 সালে। হ্যাঁ, তাহলে সম্ভবত এটা ওই 2008, 9, 10 ওই সময়টা। আচ্ছা, তো তারপরে তোমার কবিতার বইয়ের ব্যাপারে বলো। হ্যাঁ, কবিতার বইয়ের ব্যাপারে আসছি। আমি যখন প্রেগনেন্ট হই তখন থেকে আমার সেই সময়কার যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো আমি কবিতার আকারে লিখে রাখতে শুরু করি। আচ্ছা। এবং লিখতে লিখতে তারপরে যখন আমার ছেলে শীর্ষান পৃথিবীতে এলো, তা ওর ছোটবেলাটা, বেড়ে ওঠাটা, 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে 5 বছর বয়স পর্যন্ত আমি ওর সাথে কাটানো বিভিন্ন মুহূর্তগুলোকে কবিতার আকারে লিখে রেখেছিলাম। আচ্ছা। সেই নিয়েই আমার প্রথম কবিতার বই সোনা মুখে চাঁদের হাসি, যেটি তোমাদের পাবলিকেশন স্টিং নিউজ পাবলিকেশন থেকে প্রকাশিত হলো। সেই সোনামুখে চাঁদের হাসির প্রচ্ছদ কিন্তু আমার ছেলে তার 2.5 বছর বয়সে এঁকেছে। আচ্ছা, তার মানে সেই সময় তোমার যে অনুভূতি হয়েছিল, সেই অনুভূতির কথাগুলি আমি কবিতার কবিতার আকারে আকারে লিখে প্রকাশ রেখেছিলাম। হয়েছিল 5 বছর বয়স 5 পর্যন্ত বছর বয়স পর্যন্ত। যে মানে কবিতাগুলো আমি লিখেছিলাম সেই নিয়েই প্রথম কবিতার বই সোনামুখে চাঁদের হাসি, সেটা ওর 5 বছর বয়সের জন্মদিনে ওকে উপহার দিয়েছিলাম। আচ্ছা, এটা একটা মানে বলা যায় খুব প্রশংসনীয় এবং খুব, এটা বলা যায় একটি উল্লেখযোগ্য কাজ। আর দ্বিতীয় কবিতার বই? দ্বিতীয় কবিতার বই এবং 15, এটি প্রকাশিত হলো আমার ছেলের ঠিক 15 বছর বয়সের জন্মদিনে। আমার প্রথম কবিতার বই তো সোনামুখে চাঁদের হাসি 5 বছর বয়সে আমি আমার ছেলের হাতে তুলে দিয়েছিলাম। সেটা খুব দারুণভাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল আমাদের বিখ্যাত অভিনেতা আসরানির হাত ধরে, এবং সেখানে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, মানবী বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন, এবং সেটিও স্টিং নিউজ কভার করেছিল। সেখানে আমিও উপস্থিত ছিলাম। সেখানে তুমিও উপস্থিত ছিলে এবং সেসব ছবিও আমার কাছে আছে। আর দ্বিতীয় কবিতার বই এবং 15, এটি ছেলের যখন 15 বছর বয়স হলো, সেই 15 বছরের জন্মদিনে আমি ওর হাতে তুলে দিলাম। এটি যে খুব পরিকল্পিত ছিল তা কিন্তু নয়। এই এবং 15 কলকাতার আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হলো। তা আমি কবিতা লিখে যাচ্ছি, কবিতা লিখছিলাম ঠিকই, কিন্তু 10 বছর বয়সের জন্মদিনে আমি ওর জন্য কোনো বই প্রকাশ করতে পারিনি। কবিতাগুলো আমি লিখে গেছি, আর আমার ইচ্ছে ছিল একটা উপন্যাস লেখার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সেটা যদি হয় মানে কখনো। দ্বিতীয় যে বইটা, সেটাও কি ছেলেকে নিয়েই লেখা? সেটা ম্যাক্সিমাম কবিতা ছেলেকে নিয়েই লেখা, কিন্তু সেই কবিতার বইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আমি যে কোনো ছেলে মেয়েরই কিশোর বয়সটাকে ধরেছি। যেহেতু কবিতার বই এবং 15, আমি কিশোরবেলা, শৈশব, এই সমস্ত অনুভূতিগুলোকে ওই কবিতার বইয়ে ঠাঁই দিয়েছি। আচ্ছা, সেই কবিতার বই থেকে একটি কবিতা তুমি আমাদের দর্শকদের শোনাতে পারবে? শোনাই তাহলে। এবং 15 কবিতার বইয়ের শেষ কবিতা এবং 15। এই কবিতার একটা ইতিহাস আছে। কীরকম, আমার ছেলে ও খুব ভালো গিটার বাজাতে পারে, এছাড়া মিউজিকের প্রতি ওর একটা আকর্ষণ আছে। তো ও একটা গিটারে সুর বাজিয়ে আমাকে দিল, দিয়ে বললো এর উপরে তুমি কথা বসিয়ে দাও। তা আমি কবিতা অনেক লিখেছি, কিন্তু জীবনে কখনো সুরের উপরে কথা বসাইনি। তাই এটা আমার প্রথম কাজ। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে সুরের উপরে কথা বসালে ঠিক কেমন হতে পারে। তো সেই কবিতাটি আমি পড়ছি, এবং 15, এটা কবিতা প্লাস গান। তোর আকাশ হতে চাইছি আজ, তোর স্বপ্নে ভেসে যাচ্ছি আজ, আমার মন খারাপের বৃষ্টি দিন, তোর সঙ্গে ভেজা সাজ রঙিন, আমার চোখের পাতায় বৃষ্টি এঁকে যায়, তুই আমার গল্পে মেলবি ডানায়, আমার রূপকথারা পক্ষী রাজে যায়, তুই আমার গল্পে মেলবি ডানায়, আমার ডানার পালক খুলছি আজ, আমি নিচ্ছি ছুটি থাক না কাজ, আমার মন খারাপের বৃষ্টি দিন, তোর সঙ্গে ভেজা সাজ রঙিন, আমার সমস্ত দিন ভাবনা তোর, তাই মন খারাপের কাটছে ঘোর, আমার আকাশ মেঘে গল্প ভেসে যায়, তুই আমার গল্পে মেলবি ডানায়।
অসাধারণ একটি কবিতা। প্রিয় দর্শক, ভাবুন যে মায়ের উপহার ছেলের জন্মদিনে, ছেলের 5 বছর বয়সে তার জন্মদিনে মায়ের উপহার তাকে নিয়েই লেখা একটি আস্ত কবিতার বই। সেই সঙ্গে ছেলের বয়স যখন 15 বছর হলো, তাকে নিয়ে লেখা আরও একটি কবিতার বই। একটু আমাদের দর্শকদের জন্য কবিতার বইটা একটু দেখাবে? এই যে কবিতার বই এবং 15 আপনারা দেখতে পাচ্ছেন সেই কবিতার বই, অর্থাৎ দুটো বই প্রকাশিত হয়েছে। 5 বছর বয়সে ছেলেকে উপহার তার জন্মদিনে, আর 15 বছর বয়সে ছেলেকে উপহার তার জন্মদিনে, দুটি কবিতার বই। ইন্দ্রাণী, তোমার আবৃত্তি চর্চা নিয়ে যদি আমাদের স্টিক নিউজের দর্শকদের একটু শেয়ার করো। আমি খুব ছোটবেলা থেকেই আবৃত্তি করতে ভালোবাসি। ছোটবেলায় আবৃত্তি করতাম, এমনি পাড়ায় যে ছোটখাটো রবীন্দ্র নজরুল অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, সেখানে আমি যখন কথা বলতে শিখেছি তখন থেকেই আবৃত্তি করতাম। এবং আমার পুরো কবিতা মুখস্থ রাখতে কোনো অসুবিধা হতো না। একবার দুবার পড়লেই আমার কবিতা মুখস্থ হয়ে যেত, বা মুখে মুখে শুনলেও মুখস্থ হয়ে যেত। তারপর যখন আমি এরকম আবৃত্তি করতে ভালোবাসি, তখন আমাদেরই প্রতিবেশী গৌরী পিসি, সে আমাকে বলল যে চল তোকে আবৃত্তির শিক্ষকের কাছে নিয়ে যাই। তখন রবীন্দ্রনাথ পাল, যাকে আমরা রবীন পাল বলেই জানি, সেই রবীন কাকুর কাছে আমাকে আবৃত্তির জন্য ভর্তি করে দিল। আচ্ছা, তুমি তো বিভিন্ন সময়ে স্টিং নিউজে এসেছো, অনলাইনে, সেখানে এসে আবৃত্তি শুনিয়েছো। তোমার মনে পড়ে যে স্বাধীনতার সময় একবার স্বাধীনতা বিষয়ক আবৃত্তির একটা অনুষ্ঠান করেছিলাম? হ্যাঁ, মনে আছে, মনে আছে, খুব সুন্দর অনুষ্ঠান করেছিলে তুমি। তুমি তো যে কোনো কিছুতেই আমাকে ডাকো, সব সময় আমি স্টিং নিউজের সঙ্গে জুড়ে আছি। আচ্ছা, আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে যে স্টিং নিউজ যখন প্রথম আত্মপ্রকাশ করে সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে, তখন তোমার কবিতা প্রকাশ হয়েছিল। ছেলেকে 5 বছর বয়সে যে কবিতার বই উপহার দিলে, সেই প্রথম বই স্টিং নিউজ পাবলিকেশন থেকে বেরোলো। অন্যদিকে বিভিন্ন সময়ে স্টিং নিউজে তুমি অনুষ্ঠানে এসেছো, অনলাইনে। আজকে স্টিং নিউজের স্টুডিওতে এসে তোমার ইন্টারভিউ হচ্ছে, দুটো কবিতার বই প্রকাশিত হয়েছে, তোমার জীবন নিয়ে আলোচনা হচ্ছে। তোমার অনুভূতিটা কেমন? সত্যি কথা বলতে কি, আমার তো দারুণ লাগছে। তুমি যখন আমাকে বলেছিলে আসার কথা, আমার পক্ষে সময় বের করা খুবই কষ্টসাধ্য ছিল। মানে কোনো ছুটিও নেই, বা ছুটির দিনগুলোতেও আমি আসতে পারছি না। থাকি তো কল্যাণীতে, কল্যাণী থেকে সরাসরি এখানে আসাটা স্টুডিওতে বেশ চাপের ছিল। তারপর আমি ভাবলাম যে না, এভাবে তো হবে না, আমাকে ছুটি নিয়েই যেতে হবে। তাই আমি আজকে ছুটি নিয়েই কিন্তু এখানে এসেছি, শুধু স্টিং নিউজে আসবো বলে, তোমার সঙ্গে কথা বলবো বলে, এখানে ইন্টারভিউটা দেবো বলে আমি ছুটি নিয়ে এসেছি। এটা আমাদের কাছেও বড় পাওয়া যে স্টিং নিউজের জন্য সময় তুমি বার করেছো। আমার একটা প্রশ্ন থাকবে তোমার কাছে। আমি শুনেছি যে তুমি প্রবন্ধ লেখো, গল্প, অনুগল্প লিখছো, তো কোথাও কি প্রকাশিত হয়েছে? হ্যাঁ, আমার লেখা প্রবন্ধ রবীন্দ্র ভুবনে প্রকাশিত হয়েছে। আরেকটি প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই লেখা, এবং সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রবীন্দ্রনাথ ঠাকুর। মানে বিজ্ঞান এবং সাহিত্যকে আমি মিলিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরও খুবই পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহী ছিলেন, এবং উনি আইনস্টাইনের সঙ্গেও বসে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করতেন। তা ওনার সেই দিকটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই প্রবন্ধটি প্রকাশের অপেক্ষায় আছে। আর এছাড়া ছোট গল্প প্রকাশিত হয়েছে, বিভিন্ন দৈনিক সংবাদপত্রে আমার অনুগল্প প্রকাশিত হয়েছে। আমি যতদূর জানি তুমি একজন কৃতি ছাত্রী ছিলে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে তুমি একসময় একটা স্থান অধিকার করেছিলে পড়াশোনায়। স্টুডেন্ট লাইফের ইতিহাসটা একটু বলো, তোমার পড়াশোনার জীবন সম্পর্কে একটু বলো। হ্যাঁ, পড়াশোনার জীবন সম্পর্কে কিছু এখনো বলা হয়নি। আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, পড়াশোনা করতে অতটা ভালোবাসতাম না। আমার বড়দিদির এই বিষয়ে যথেষ্ট ভূমিকা আছে আমার জীবনে। ওই আমাকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলেছে ধীরে ধীরে। তারপর আমি একটু বড় হয়ে পড়াশোনার প্রতি ভালোবাসাটা আমার যখন তৈরি হলো, তখন আমার সুভাষ বালিকা স্কুলের দিদিমণিরা আমাকে যথেষ্ট স্নেহ ভালোবাসা দিয়ে পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহী হতে সাহায্য করেছে। তখন আমি মাধ্যমিকে ওই স্কুলের তো প্রথম হলামই,
25 বছর পর আমি স্টার পেলাম সে বছর। আচ্ছা, আর পুরো এলাকার মধ্যে আমি প্রথম হয়েছি। প্রথম হয়েছিলে মানে সেটা কি কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে? ধুবুলিয়ার মধ্যে ধুবুলিয়ার মধ্যে। সব স্কুলগুলোর মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম সেই সময়। আচ্ছা, তারপরে? তারপরে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লসে ভর্তি হলাম। হুম, কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লসে ভর্তি হওয়ার পর কোন সায়েন্স নিয়ে ভর্তি হলাম আচ্ছা, 11-এ। 11-এ। হ্যাঁ, আচ্ছা, 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হলাম। তারপর ওখানে উচ্চ মাধ্যমিকেও আমি স্কুল থেকে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, তারপর তো ফিজিক্স নিয়ে পড়লাম গভর্নমেন্ট কলেজে। সেখানে বিএসসি পাশ করার পর আমি যাদবপুর ইউনিভার্সিটিতে এমএসসি ভর্তি হলাম, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে আমি এমএসসি কন্টিনিউ করতে পারিনি, কারণ সেই সময় আমি চাকরি পেয়ে যাই। ফলে একটা সেমিস্টার আমার দেওয়া হয়েছিল, তাই ওটা ছেড়ে দিতে হলো। দিয়ে আমি আবার মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স মোডে এমএসসি করি, সেখানে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হই। আচ্ছা, তোমাকে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ইন্দ্রাণী দাস কবি, অন্যদিকে আবৃত্তিকার, কোন পরিচয়টা তোমার ভালো লাগে? আমার আবৃত্তিকার পরিচয়টা বেশি ভালো লাগে, এবং আমি জীবনে একদিন যদি আবৃত্তিকার হিসেবে খুব সাফল্য পাই আমি খুশি হব, আরো যদি একটা জায়গায় পৌঁছতে মানে পারি। আবৃত্তির প্রতি এতটাই হ্যাঁ, ভালোবাসা? আবৃত্তির প্রতি আমার ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসা। আচ্ছা, তাহলে তোমার আবৃত্তির প্রতি এত ভালোবাসা, তাহলে আবৃত্তি দিয়েই আমাদের অনুষ্ঠান আজকে শেষ হোক। ঠিক আছে, আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরকে খুবই ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি, তাই তার কবিতা দিয়েই আমি অনুষ্ঠান শেষ ঠিক, করতে চাই। ঠিক। তার একটি কবিতা উদাসীন। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে, মন নাহি মোর কিছুতে, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরই। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতে, থাকি নিচুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই, ছাড়ি নে। তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে। যাহা যেতে চায় ছেড়ে দিই তাই তখুনি, বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয়ে শোনিত বরণে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, তাই পড়ে থাকি নিচুতে, থাকি নিচুতে। অসাধারণ, অসাধারণ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার ইন্দ্রাণী দাসের বিশেষ সাক্ষাৎকার। পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।